ওয়েলকাম অল অফ ইউ গাইজ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি প্র্যাকটিস সেট 6। প্র্যাকটিস সেট 5 অবধি আমরা কমপ্লিট করেছি এবং অসংখ্য প্রশ্নের সলিউশন দেখেছি এবং অসংখ্য ইম্পর্ট্যান্ট কনসেপ্টও শিখেছি। যারা এখনও দেখোনি তাই জন্য আমি অলরেডি এই 5টি ক্লাসের একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এবং এই প্লেলিস্টটি পরবর্তী ক্লাসগুলো কী হবে অ্যাড হতে থাকবে। তো প্লেলিস্টে তোমাদের জন্য বানানো হয়ে গেছে, তোমরা ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। ওকে, দেখো আজকে প্র্যাকটিস সেট 6-এর প্রথম প্রশ্নে ডাইরেক্ট চলে আসি। আচ্ছা, তার আগে বলে দিই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ডেলি বেসিসে তোমাদের প্র্যাকটিস চলছে, একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে সমস্ত এক্সাম আসতে চলেছে সে সমস্ত এক্সামকে কেন্দ্র করে। ওকে, তো দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। বলছে 6টি সংখ্যার গড় 30 এবং অপর 30টি সংখ্যার গড় 6, সকল সংখ্যাসমূহের গড় কত হবে? তাহলে দেখো তোমরা এখানে বলবে দাদা আমরা জানি যে গড় নির্ণয় করার জন্য আগে কী করতে হয় না, 6টি সংখ্যার গড় বলা হয়, তাহলে 6টি সংখ্যার টোটাল নির্ণয় করি। তাহলে 6টি সংখ্যার টোটাল কত হবে? 6 × 30 180। আর এখানে 30টি সংখ্যার গড় বলা যায় 6, তাহলে 30টি সংখ্যার টোটাল কত হবে? 30 × 6 অ্যান্ড সেখানেও হচ্ছে 180। তাহলে টোটাল আমি সাম কত পেলাম? না এখানেও 180, এখানেও 180, তার মানে টোটাল 360 পেলাম। নাম্বার কতগুলো ছিল? নাম্বার ছিল প্রথমে 6টি সংখ্যা, তারপরে 30টি সংখ্যা, মানে 36টি সংখ্যা। তাহলে 360/36 দ্যাট ইজ 10 হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে গড় কত? অপশন বি। এবার দেখো যে এই প্রশ্নটির সলিউশন এখানে 6টি আছে, এখানে 30টি আছে বলে, এবং এখানে নাম্বারগুলো খুব ইজি আছে বলে যেখানে গুণ করা খুব সুবিধা, সেখানে খুব তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু যদি এখানে সংখ্যাগুলো অনেক বড় থাকতো তখন তোমরা কি করতে? দেখো এখানে 6টি সংখ্যা 30টি সংখ্যা, এদের রেশিও কি? 6 আর 30-এর রেশিও নির্ণয় করে নাও। 6 আর 30-এর রেশিও কত? তাহলে 6 আর 30 কাটাকুটি হয়ে 1:5 দেবে, একদম ঠিক। তাহলে 6 আর 30-এর ক্ষেত্রে 36টি সংখ্যার গড় যেভাবে নির্ণয় করলাম সেই একই উপায়ে 1 + 5 6টি সংখ্যার গড় কিন্তু একই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে 6টি সংখ্যার প্রত্যেকটির গড় কত ছিল? 30 করে। তাহলে এখানেও একটি সংখ্যার গড় কত হবে? 30ই হবে। আর এখানে 5টি সংখ্যার গড় কত করে হবে? প্রত্যেকের 6 করে, তার মানে 5টি সংখ্যার গড় এখানেও কত বলবো? 6। তাহলে টোটাল কত হবে? এখানে 30 × 1 30, আর এখানে 5 × 6 দ্যাট ইজ 30। তাহলে দেখো 30 + 30 এখানে কত টোটাল হয়ে গেল? 60 হয়ে গেল। আর নাম্বার কত হচ্ছে? টোটাল নাম্বার অফ ইনসিডেন্ট কত? 1 + 5 6টি সংখ্যা আছে। তাহলে গড় কত? দেখো 60 + 6, 60/6 কত? 10। 60/6 কত হলো? 10। তাহলে দেখো এখানেও আনসার 10, এখানেও আনসার 10। আনসারে কোনো চেঞ্জ হবে না। যখনই কোনো বৃহৎ সংখ্যা থাকবে, এখানে ইজি সংখ্যা ছিল বলে গুণ করতে সুবিধা হলো, কিন্তু যদি কোনো বড় সংখ্যা থাকে তুমি কী করবে? আগে রেশিও নির্ণয় করে নেবে। রেশিও নির্ণয় করার পর তারপরে তোমরা কী করবে? গড় নির্ণয় করবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 79 কী বলা হয়েছে? কিছু পরিমাণ টাকা 4 বছরের সুদ আসল হয় 600 টাকা এবং 7 বছরের সুদ আসল হচ্ছে 675 টাকা, ওই একই পরিমাণ টাকা 13 বছরের সুদ আসল কত হবে? তাহলে এখানে আর কিছুই নয়, 4 বছরের সুদ আসল আর এই 7 বছরের সুদ আসল, এদের মধ্যে ডিফারেন্স কত? না 3 বছর। আর এই ডিফারেন্স হবে কি? 3 বছরের সুদ। যখন সুদ প্লাস আসল থেকে আমি কি করব? সুদ প্লাস আসল থেকে সুদ প্লাস আসল বিয়োগ করব, তখন কি হবে? আসল তো কেটে উড়ে যাবে, কারণ আসল তো সেম, প্রিন্সিপাল কখনো চেঞ্জ হচ্ছে না সিম্পল ইন্টারেস্টে। তার মানে আসল যদি কেটে উড়ে যায় পড়ে থাকে খালি সুদ। তাহলে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বিয়োগ করলে পড়ে থাকে কি? 3 বছরের সুদ। 3 বছরের সুদ কত? না এই 675 আর 600 ডিফারেন্স, দ্যাট ইজ কত? 75। তাহলে 3 বছরের সুদ যদি 75 টাকা হয় দাদা, তাহলে 1 বছরের সুদ হবে 25 টাকা। আমার 4 বছরের সুদ যদি এখান থেকে নির্ণয় করে ফেলি তাহলে আমি পেয়ে যাব কি? আসল পেয়ে যাব। তাহলে 4 বছরের সুদ আসল বলেছে 600 টাকা, 4 বছরের সুদ হলো কত? 100 টাকা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো কি? দাদা আসল। দাদা আসল কত? না সুদ প্লাস আসল থেকে সুদ বিয়োগ করে দেবো, তার মানে 600 - 100 অ্যান্ড দ্যাট ইজ 500। এগুলো কিন্তু লিখবে না পরীক্ষায়, এগুলো জাস্ট তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করো, তোমার বোঝানোর জন্য বলছি। তাহলে 500 টাকা আমি পেয়ে গেলাম আসল। নির্ণয় করতে হবে 13 বছরের সুদ আসল। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 25 টাকা। তাহলে 13 বছরের সুদ কত? না 13 × 25 দাদা। তাহলে 13 বছরের সুদ পেয়ে গেলাম, সুদ প্লাস আসল মানে এর সঙ্গে খালি আসল যোগ, তাহলে 500 যোগ, গল্প শেষ, তাই তো? এবার দেখো 13 × 25, তাহলে 25 × 10 = 250, 25 × 10 = 250, আর কি না 25 × 3 = 75 প্লাস 500।
তাহলে দেখো 250 আর 75 মানে হচ্ছে 325 প্লাস 500 মানে হচ্ছে 825 হয়ে গেল আমার কারেক্ট আনসার। কোথায় আছে? অপশান সি। অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। এইভাবে কিন্তু এই প্রশ্নের সমাধান খুব সহজে খুব তাড়াতাড়ি করা যাবে। নেক্সট প্রশ্ন, 80 নম্বর প্রশ্ন। একটি পণ্যের মূল্য 4 টাকা কমানোয় 12% লাভের বদলে 8% লোকসান হলো, পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো এই প্রশ্নটা আমরা 1 সেকেন্ডে করতে পারি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। কনসেপ্ট কী বলছে না 12% লাভ হচ্ছে, তারপরে কি হচ্ছে না 4% লোকসান হচ্ছে। আচ্ছা বলো তো 12% লাভ, এটার যদি আমি শতকরায় আমি বলি যে কত পার্সেন্টে সে বিক্রি করেছে, মানে সেলিং প্রাইস কত, তাহলে 12% লাভ মানে হচ্ছে 112% সে বিক্রি করেছে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, 8% লোকসান, 8% লোকসান মানে কি বলবো, সেলিং প্রাইস কত না দাদা, 8% লোকসান মানে হচ্ছে আমার 92% সে বিক্রি করেছে, 100 মাইনাস 8, তাই তো? তাহলে এই দুই যে সেলিং প্রাইস এর ডিফারেন্স হচ্ছে কত, 4 টাকা। 4 টাকা কমানো হয়েছিল না, তাহলে 112 আর 92, 112 আর 92 ডিফারেন্স কত না 20%, তাহলে 20%-এর ডিফারেন্স কত, 4 টাকা। ঠিক আছে, তাহলে 100%-এর ডিফারেন্স 20%-এর ভ্যালু কত, 4 টাকা। তাহলে 100%-এর ভ্যালু হবে কি আমার কস্ট প্রাইস, সবসময় 100%-এ কী হয় কস্ট প্রাইস, তাহলে 100%-এর ভ্যালু হয়ে যাবে আমার কত না 20% যদি 4 টাকা হয় তাহলে 4/20 ইন্টু 100, দ্যাটস ইট। তাহলে 20 5-এ 100, 5 4-এ 20 টাকা, তাহলে 20 টাকা হয়ে যাবে এই বস্তুটির ক্রয় মূল্য। এবার এখানে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, এই সেলিং প্রাইস যেটা আমরা দুবার বার করলাম, এটা বার করার দরকারই নেই। দেখো কনসেপ্টটা কি না 12% লাভের বদলে 4% লোকসান হচ্ছে, তাহলে 12% লাভ হচ্ছিল, সেখান থেকে আমি 4% কী হচ্ছে লোকসান হচ্ছে, তাহলে কত ঘর আমি পিছনে গেলাম না 12 ঘর তো আগে পিছনে যেতে হবে, 4% না 8%, ভেরি সরি গাইস, 8%, তাহলে 8% লোকসান হচ্ছে। তাহলে 12 ঘর প্রথমে আমি গেলে তবে 0-তে পৌঁছাবো, তারপরে আরও 8 ঘর পিছনে গেলে আমি -8-এ পৌঁছাবো। তাহলে টোটাল কত ঘর গেলাম, 12 থেকে -8 গেলে আমি 20 ঘর যেতে হবে, মানে 20%-এর ডিফারেন্স, এটাই মাথায় রাখতে হবে। তাহলে সেই 20% দেখো এখানে বেরিয়েছিল না, আর এই 20%-এর ভ্যালু কত, 4 টাকা। তাহলে এই কনসেপ্টেও কিন্তু এই প্রশ্নের সমাধান আরও তাড়াতাড়ি করা যায়, যে 12% লাভের বদলে 8% লোকসান, তার মানে কি 12 আর 8-এর যোগফল কত, 20, তার মানে টোটাল আমাকে 20%-এর ডিফারেন্স হচ্ছে, সেই 20%-এর ডিফারেন্সই হচ্ছে 4 টাকার সঙ্গে সমান, দ্যাটস ইট। নেক্সট প্রশ্ন, প্রতি মিটার বেড়া দেওয়ার খরচ 18 টাকা, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বলা হয়েছে 90 মিটার, প্রস্থ বলা হয়েছে 40 মিটার, এটা প্রশ্ন নয়, প্রস্থ হবে। ওকে, সম্পূর্ণ স্থানটি বেড়াইতে কত টাকা খরচ পড়বে? আচ্ছা বেড়া কোথায় দেওয়া হয়, বেড়া সাধারণত 4 ধারে দেওয়া হয়, 4 ধারে, তার মানে কি বেড়া এখান থেকে শুরু করলাম, এখানে দিলাম, আবার এখানে দিলাম, আবার এখানে দিলাম, এখানে দিলাম, তাহলে বেড়া কখনো এর ভেতরে মধ্যিখানে এই জায়গায় দেওয়া হয় না। তাহলে যখনই 4 ধারের গল্প হয়, 4 ধার মানে কি পরিসীমা বা পরিধি। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি আমরা জানি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে এখানে লেন্থ কত বলা হয়েছে, 90, ব্রেথ কত, 40, তাহলে পরিসীমা কত হবে, 2 ইন্টু 90 প্লাস 40। তাহলে এই পরিসীমার প্রতি মিটার, এটা হচ্ছে একটা মিটার একটা ভ্যালু বেরোলো, তার প্রতি মিটারের খরচ হচ্ছে 18 টাকা। আর তাহলে এই পুরোটা খরচ কত হবে না ইন্টু 18, 1 মিটারের খরচ যদি 18 টাকা হয়, তাহলে এই মিটারে এত মিটারের খরচ কত না ইন্টু 18, গল্প শেষ। তাহলে এবার দেখো গুণ কী করবে, দেখো ভালো করে ট্রিক্সটা বোঝো, 90 প্লাস 40 কত, 130, 2 কত, 260, তাহলে 260 ইন্টু 18। তাহলে যখনই গুণটা করব এর ইউনিট ডিজিট এই 0-এর জন্য একটা 0 পাবো, ঠিক আছে? তাহলে এখানে ইউনিট ডিজিট 0 4টে অপশানই আছে। এবার 0-র পরের সংখ্যাটা কী হবে, সেই সংখ্যাটা হবে এই 8 আর 6-এর গুণফলের যা ইউনিট ডিজিট, 8 6 গুণ করলে কত হয় 48, তেমন হাতে থাকলো 4। তাহলে এই গুণটা কিন্তু করার দরকার নেই পুরোটা, এই যে 8 6 48-এর 8, তার মানে এই 0-র পরের সংখ্যাটা 8ই হবে, আর 0-র পরের সংখ্যা 8 একমাত্র অপশান এতে আছে, অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। পুরো গুণ করে সময় নষ্ট করবোই না, চলে যাব পরের প্রশ্নে একদম। 82, একজন দোকানদার তার দোকানের সমস্ত জিনিস 260 টাকায় বিক্রি করলে 13% লাভ করে, তাহার ক্রয় মূল্য কত? তাহলে 13% লাভ, তাহলে এখান থেকে আমি বলতে পারি সে 113% বিক্রি করেছে, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। আর 113%-এর ভ্যালু কত বল, 260 টাকা। তাহলে আমাকে 100%-এর ভ্যালু নির্ণয় করতে হবে, 100%ই তো ক্রয় মূল্য হয়, তাহলে 260/113 ইন্টু 100। এবার দেখো এখানে কাটাকুটি কিছুই যাচ্ছে না, তাহলে সমস্যা কিছু নেই,
260000/113 কী করে ভাগ করব? করতে থাকি ভাগ। একবার পুরোপুরি যাচ্ছে না, দুবার যাচ্ছে, 226। তাহলে 260 থেকে 226 মানে হচ্ছে 26কে আর 4 দিলে হচ্ছে কত? 4 দিলে হয়ে যাচ্ছে আমার 30। 30 মানে হচ্ছে এখানে 34 মানে 340। এবার 340 কতবার যাচ্ছে? 3বার পুরোপুরি যাচ্ছে না, 339। ঠিক আছে, তাহলে 339 চলে গেলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে কত? 1। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি আলটিমেট কত দূর চলে গেছি? আমি এত দূর চলে গেছি। এরপরে একটা শূন্য বসলে তবে আর একটা শূন্য এবং আর একটা শূন্য বসাতে পারবো, কিন্তু তাও যাচ্ছে না। তার মানে দশমিকের পর আবার একটা শূন্য বসবে, তাহলে 230 পয়েন্ট সামথিং হবে। 230 পয়েন্ট, পুরোপুরি তো ভাগ যাচ্ছে না। আর 230 পয়েন্ট সামথিং একমাত্র অপশান সিতেই আছে। দেখো বাকি 215.5, 230 ডাইরেক্ট তো আনসার হতে পারে না, 231 অবধি যাবে না, কারণ দেখতেই পাচ্ছি 230 তো আসছেই। তেমন অপশান সি অ্যাপ্রক্সিমেশন মেথডে এই প্রশ্নের সমাধান খুব সহজে করা সম্ভব। পুরো ভাগ কিন্তু করব না, পুরো ভাগ কিন্তু করে সময় নষ্ট করবো না, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? আচ্ছা, আমি 1 নম্বর ক্লাসেই বলেছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে তার ইউনিট ডিজিট কখনো 2, 3, 7, 8 এরা হতে পারবে না। এই 4টে সংখ্যা কোনো একটি পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট কখনো হতে পারবে না। তাহলে এখানে দেখো এই 4টে অপশানের দিকে চোখ দাও। এই 4টে অপশানের ডিজিটগুলো দেখেছো কত বড় বড়? এদের বর্গমূল করে তুমি দেখতে চাও কোনটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তোমার পরীক্ষা ওখানে শেষ, আর পরীক্ষা দিতে হবে না। তাহলে শুধু দেখো আমি ইউনিট ডিজিট দেখব। তাহলে এই প্রথম অপশান এতে ইউনিট ডিজিট কত? 8। তাহলে দেখতে পাচ্ছি 2, 3, 7, 8 হতে পারে না পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এ আনসার হতে পারে। আমাকে বলেছে পূর্ণবর্গ সংখ্যা নয়। কোনটা নয়? না যার ইউনিট ডিজিট 2, 3, 7, 8 হবে সেই হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি 8, তার মানে এ তো হবে না। হতেও পারে, নাও হতে পারে। এবার আর যদি 4টে অপশান, 3টে অপশানের মধ্যে আর একটা অপশান এরকম দেখি যেখানে 2, 3, 7, 8 পড়ে আছে, তখন সমস্যা হবে, কিন্তু সেটা হবে না। কারণ দেখো এখানে দেখো 9 দেখতে পাচ্ছি, 9 হতে পারে পূর্ণবর্গ সংখ্যার একটি ইউনিট ডিজিট, 5ও হতে পারে, 1 হতে পারে। তার মানে বি, সি, ডি কোনোটাই আনসার হবে না। আনসার হবে কি না অপশান এ। তাহলে এই অপশান এই যে সংখ্যাটি, সেটা আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এ কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। বাকি বি, সি, ডি কিন্তু হতে পারে, নাও হতে পারে, হতে পারে, কিন্তু প্রবাবিলিটি আছে, বাট এ কখনোই হবে না, কারণ এর ইউনিট ডিজিট কি 8। তাহলে কোনো একটি সংখ্যার ইউনিট ডিজিট 2, 3 অথবা 7 অথবা 8 হলে সেই সংখ্যাটি কখনো কোনো দিন পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। নেক্সট প্রশ্ন, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড়ের আগে আমাকে বলো যে 1 থেকে শুরু করে 40 অবধি সংখ্যার যোগফল কত, সাম কত? তাহলে আমরা জানি 1 থেকে যখনই শুরু করছি এবং পরপর সংখ্যা, কন্টিনিউয়াস সংখ্যার সাম হচ্ছে কি n × n+1/2। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো আমাকে যদি এই এনটা সংখ্যা বলা হয়েছে, এখানে 1 থেকে 40 না বলে আমি যদি বলতাম 1 থেকে n অবধি সংখ্যার যোগফল কত, তুমি বলবে দা যে যোগফল হচ্ছে n × n+1/2। এবার যদি বলতো সাম না নির্ণয় করে বলো অ্যাভারেজ বা গড় কত, বলো অ্যাভারেজ বা গড় কত, তুমি বলতে অ্যাভারেজ নির্ণয় করার জন্য আমায় কী করতে হয়? না সাম বাই না নাম্বার অফ টার্মস, তাই তো? নাম্বার অফ টার্মস কতগুলো আছে? তাহলে এখানে এনটা টার্মস আছে না, তার মানে n × n+1/2 বাই n, আর বাই n মানে এখানে নিচে n গুণ হয়ে যাবে 2 এর সঙ্গে। তাহলে n তো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আনসার কী হলো? n+1/2। তাহলে যখনই প্রথম nটি সংখ্যার অ্যাভারেজ নির্ণয় করতে বলবে, ডাইরেক্ট আনসার আমি কী বলবো? n+1/2। তাহলে এখানে এনের ভ্যালু কত? 40। তাহলে 40 + 1 41/2, আর 41/2 মানে কত? 20.5। ইস নট ইট, বলবে হ্যাঁ একদম জলের মতো পরিষ্কার, অপশান ডি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 85। কী বলা হয়েছে? না 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? খুব ভালো কথা। তাহলে দেখো এই প্রশ্নটির আনসার আমরা সেকেন্ডে করব। সেকেন্ডে নিমেষে অঙ্কে এর আনসার হবে 6^3/2। ঠিক আছে, তাহলে 6^3 মানে হচ্ছে কত? না 216, আর 2^3 কত? 8। করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 2, 16 আর 56 মানে 8 × 7 = 56, তাই তো? তার মানে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার দেখো কী করে হলো সেটা মনে রাখতে হবে। কী করে হলো? দাদা একটা গোলক, তার আয়তন আমরা কীভাবে মাপি? না 4/3πr³, এটাই তো ফর্মুলা। তাহলে একটা বড় গোলক থেকে কিছু ছোট গোলক তৈরি করা হলো, কিছু ছোট গোলক তৈরি, জানি না কতগুলো, এখানে আমি 4টে দাগ দিলাম, আমি ধরলাম nটা ছোটো গোলক তৈরি করা হলো। তাহলে এই nটা ছোটো গোলকের টোটাল আয়তন যা
এনটা ছোটো গোলকের টোটাল আয়তন যা, এই বড় গোলকটার আয়তন তাই, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে কি, তাহলে এই বড় গোলকটার আয়তন কত না 4/3 পাই আর কিউব। আর কিউব কত না আর হচ্ছে কত 6 সেমি ব্যাসার্ধ আর কি ব্যাসার্ধ, তার মানে 6 কিউব ইজিক্যাল টু n ইন্টু 4/3 পাই 2 কিউব, হ্যাঁ কি না? এখানে ছোটো গোলকগুলোর আয়তন কত করে না 4/3 পাই 2 কিউব করে, এরকম এনটা গোলক আছে, তাহলে এনটা গোলকের টোটাল আয়তন কত না n ইন্টু 4/3 পাই ইন্টু 2 কিউব। তাহলে 4/3 পাই তো এখানে কনস্ট্যান্ট, তাহলে তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 6 কিউব আর 2 কিউব। তার মানে এনের ভ্যালু কী হয়ে গেল না 6 কিউব বাই 2 কিউব। এবং এটাই আমরা এক লাইনে করেছিলাম সেকেন্ডে আনসার, ঠিক আছে? তো এটা মাথায় থাকবে, যদি মাথায় থাকে তাহলে এই প্রশ্নের আনসার করতে আর সময় লাগবে না, যদি মাথায় না থাকে তাহলে করে দেখতে হবে, সময় নষ্ট। ওকে গাইস, চলে যাই পরের প্রশ্ন। 86 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? আচ্ছা, 0.5%কে দশমিকে ট্রান্সফার করতে হবে, তো অলরেডি দশমিকে আছে, না পার্সেন্টের চিহ্ন উঠিয়ে দশমিকে ট্রান্সফার করো। তাহলে 0.5%, আচ্ছা আমাকে বলো তো এই পার্সেন্টের চিহ্ন উঠালে আমরা কি করি না 1 100 দিয়ে গুণ করি না? বলবে এটা একদম ঠিক, ঠিক আছে? তাহলে আলটিমেট কত হলো দেখো 100, 0.5 বাই 100 হয়ে গেল না? বলবে হ্যাঁ একদম ঠিক। আর 100 দিয়ে ভাগ করা মানে কি দশমিক কী হবে স্থান পরিবর্তন করবে, কত ঘর স্থান পরিবর্তন করবে? 10গুলো শূন্য আছে, 100-এর গায়ে 1-এর গায়ে কটা শূন্য? 2টো শূন্য, মানে 2 ঘর স্থান পরিবর্তন করবে বাঁ দিকে। তার মানে 0.005 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ ছিল, খুব ভালো কথা। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সে দ্বিগুণ হবে, খুব ভালো কথা। বাবা ও ছেলের বর্তমান বয়সে অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে 10 বছর আগের গল্প, 10 years বিফোর, কী বলেছে না বাবা আর ছেলে এদের বয়সের গল্প কী বলা হয়েছে না বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ, তার মানে ছেলের বয়স 1 হলে বাবার বয়স 3, তার মানে রেশিও কত 3:1। 10 বছর পরে, তাহলে মধ্যখানে রয়েছে কি বর্তমান, মধ্যখানে রয়েছে বর্তমান, তাহলে বর্তমান থেকে 10 বছর আগে আর বর্তমান থেকে 10 বছর পরের গল্প বলা হয়েছে। 10 বছর পরের গল্প কি না বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, তার মানে এখানে রেশিও কত না 2:1। আমরা সবসময় জানি যে 10 বছর আগে হোক 10 বছর পরে হোক বা বর্তমানে হোক, সবসময় এদের ইন্ডিভিজুয়াল বয়সের যে ডিফারেন্স এটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তার মানে বাবা আর ছেলের বয়সের গ্যাপ সবসময় সেম থাকবে। তাহলে বাবার ছেলের বয়সের গ্যাপ এখানে কত দেখো 2, এখানে কত দেখো 1, তার মানে আমাকে গ্যাপ সেম করতে হবে না সবসময়। এই এজের প্রশ্নে এটাই হচ্ছে মেন ফান্ডা। তাহলে গ্যাপ সেম করতে গেলে আমাকে 1কে কী করতে হবে 2 বানাতে হবে, এখানে 2 আছে তাহলে 1কে 2 বানাতে হবে, তাহলে 1কে 2 বানাতে গেলে আমাকে এই 2কেও 2 দিয়ে গুণ করতে হবে আর এই 1কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট রেশিওটা কত হয়ে গেল না রেশিওটা হয়ে গেল 4:2। কত হয়ে গেল না 4:2। ইজ ইট ক্লিয়ার না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে বাবার বয়স 10 বছর আগে ছিল 3, 10 বছর পরে হলো 4, তাহলে এই যে ডিফারেন্সটা হলো 1 ইউনিট, সেই 1 ইউনিট আলটিমেট কত বছর পরে গল্প হয়? তাহলে 1 ইউনিট বৃদ্ধি পেতে আমাকে 10 বছর আগে থেকে বর্তমানে ফিরে তারপরে 10 বছর পরে যেতে হয়, তার মানে গ্যাপটা হচ্ছে 20 বছরের, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 20 বছর। ওকে, তাহলে 10 বছর আগের বয়স আগে নির্ণয় করে নিই। আমাকে বলেছে বর্তমান বয়সের অনুপাত, 10 বছর আগের বয়সের অনুপাত ছিল 3:1, তার মানে 1-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে 60 বছর। বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে 10 বছর আগে বাবার বয়স ছিল 60 আর 1-এর ভ্যালু এখানে 20 পেয়ে গেছি, তার মানে ছেলের বয়স ছিল 20, তার মানে বর্তমানে এদের বয়স কী হবে আরও 10 করে বৃদ্ধি পাবে, এখানেও +10 এখানেও +10, তার মানে কি এখানে হলো 30 আর এখানে হলো 70। তার মানে নির্ণয় করতে হবে কি না বাবা আর ছেলের বর্তমান বয়সের অনুপাত, তার মানে 70:30 অ্যান্ড দ্যাট ইজ 7:3। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 88, কী বলা হয়েছে না একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় হলো 12 বছর, খুব ভালো কথা। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। তাহলে মা এবং তার 6 সন্তান, তার মানে মা তো একজন এবং তার 6 সন্তান, মানে টোটাল 7 জনের বয়সের গড় বলা হয়েছে কত 12 বছর। মা বাদ দিলে, তাহলে মাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি পড়ে থাকে কজন 6 জন। বলেছে এই 6 জনের প্রত্যেকের বয়স 5 বছর করে কমে গেছে, তাহলে মায়ের বয়স কত? যখনই দেখতে পাচ্ছিলাম যে প্রথমে মা এবং 6 জনের বয়সের গড় বলা হয়েছিল 12, তার আমি ধরে নিতে পারি মায়ের বয়স তো 12 হবেই,
ঠিক আছে, কিন্তু মায়ের বয়স যদি 12 হতো তাহলে মা চলে গেলে এই গড় চেঞ্জ হতো না, 12ই থাকতো, কিন্তু না, গড় চেঞ্জ হয়েছে। গড় কী হয়েছে? কমে গেছে। কত কমেছে? না 5 বছর কমে গেছে। তার মানে একজনের 5 বছর কমেছে। তাহলে পড়েছিল কতজন? মা চলে গেলে বাকি 6জন পড়ে থাকে না? তাহলে 6জনের টোটাল কত কমেছে? না 6 × 5, 6 × 5 30 কমে গেছে, তাই তো? তার মানে টোটাল মা কত নিয়ে চলে গেছে? না 12 + 30 42 নিয়ে চলে গেছে। তার মানে মায়ের বয়স কত? 42 বৎসর। অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তো এইভাবে এই ধরনের অ্যাভারেজের প্রশ্নের সলিউশন যদি ভাবতে পারো, অনেক বড় প্রশ্ন খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 89, একটি অটোরিকশা 40 কিমি/আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। খুব ভালো কথা। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? দেখো, 40 কিমি/আওয়ার তার স্পিড বলা হয়েছে, 2 ঘন্টা 30 মিনিট সে চলেছে প্রথমে, তারপরে গন্তব্যস্থলে পর্যন্ত আরও 1 ঘন্টা সময় লেগেছে। তার মানে টোটাল তার কত লেগেছে? না 3 ঘন্টা 30 মিনিট। ইস নট ইট? বলবে দাদা একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। তাহলে 3 ঘন্টা 30 মিনিট তার সময় লেগেছে গন্তব্যস্থলে পৌঁছতে। অটোরিক্সার স্পিড বলা হয় 40 কিমি/আওয়ার। নির্ণয় করতে হবে দূরত্ব। আমরা জানি ডিস্টেন্স সমান কি? ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড বলা হয়েছে এখানে কত? না 40 কিমি/আওয়ার। খুব ভালো কথা। তাহলে এই 3 ঘন্টা 30 মিনিটটাকে যদি ঘন্টায় রূপান্তরিত করি, তাহলে তুমি কী বলবে? 30 মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা। তার মানে 40 × 3 = 1/2। তার মানে 40 × কত? 7/2। তার আলটিমেট কত হলো? না 2 কাটাকুটি হয়ে গেল, 20, 20 সাথে 140। তাহলে টোটাল 140 কিলোমিটার ডিস্টেন্সে কভার করেছিল। অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। খুব ভালো কথা। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 × 1/3 ঘন্টা সময় লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে? খুব ভালো কথা। তাহলে দেখো, এখানে দুটো ভদ্রলোক আছে। একটা পাইপ হচ্ছে কি, যে ট্যাঙ্কটাকে পূরণ করছে, তাই তো, একটা পাম্প। আর একটা আছে ফুটো। ঠিক আছে, তাহলে দুজন কাজ করছে। যখন একা পাম্প কাজ করছে, তখন পাম্পকে আমি ধরলাম এ, সে 2 ঘন্টায় কাজটা করে দিচ্ছে, 2 ঘন্টায়। আর যখন এর সঙ্গে ফুটো কাজ করছে, দেখো ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 × 1/3 ঘন্টা সময় লাগে। তার মানে পাম্পের সঙ্গে আবার ফুটো কাজ করলে, ফুটো যেহেতু এখানে বের করছে, তাহলে এটা মাইনাস লিখতে পারি, -b লিখতে পারি। ঠিক আছে, এটাকে এরকম না লিখে এরকম লিখবে, এটা বুঝতে সুবিধা হবে। a + -b, এই -b ডিনোট করছে কি? সে জল বের করে দিচ্ছে। তাহলে সময় লাগছে কত? 2 × 1/3 ঘন্টা, মানে কত? 7/3 ঘন্টা। ইস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। নির্ণয় করতে বলেছে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে ফুটো দ্বারা। ফুটোই তো খালি করবে, তাহলে ফুটো মানে কি? -b। তাহলে -b কতক্ষণে খালি করবে? সবসময় মনে রাখবো, এর ভ্যালু দেওয়া থাকলে আর a + b ভ্যালু দেওয়া থাকলে b এর ভ্যালু নির্ণয় করার ফর্মুলা কি? না 7/3 × 2, 7/3 × 2, তারপরে কি? না 7/3 - 2। এটা মাথায় থাকবে যেন। 1 সেকেন্ডে আনসার 7/3। দেখো 3 আর 3 এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, 3-এর কোনো গল্প নেই। 7 × 2, নিচে রাখবে কত? না 1। তার মানে 14 ঘন্টা সময় লাগবে পুরো জলপূর্ণ ট্যাঙ্কটিকে খালি করতে এই ফুটোটার। অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন 91, একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। খুব ভালো কথা। তাহলে ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকটির 15% লাভ হবে? 15% ক্ষতি হয়েছে এত টাকায় বিক্রি করলে। 15% মানে তার বিক্রয় মূল্য কত? না 100 - 15 মানে 85%। তার মানে 85%-এর ভ্যালু কত? না 18700। নির্ণয় করতে হবে 15% লাভ হবে, তার মানে তখন আমার বিক্রয় মূল্য কত হবে? 115%। তাহলে 115%-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। ব্যাস 18700 / 85 × 115। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো, আচ্ছা এখানে 115 ছিল, একদম কাটাকুটি যাচ্ছে। 5 দিয়ে দেখতে পাচ্ছি, 5 17 85, এখানে 5কে দিয়ে 23, 17 এখানে হচ্ছে 11 187, মানে 1100। আর 23 × 11 মানে হচ্ছে কত? 23, 2 লেখো, 3 আর 2 5 লেখো, তারপর 3 লেখো, 25300। অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। দেখো কত সহজেই প্রশ্নের সমাধান হয়ে গেল। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 92, একটা দুটো স্টার দিয়ে রাখো। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এবার আসতে পারে। বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুরে 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে নেওয়া হয়, তবে সোমবার দুপুরে ঘড়িটি কী সময় দেখাবে?
দেখো এখানে এই ধরনের প্রশ্নের অনেক ফর্মুলা তোমরা দেখতে পাবে, কিন্তু কোনো রকম ফর্মুলা দিকে যাবে না। খুব সহজে দেখো, যদি মাথায় বুদ্ধি খাটাও এবং যদি একটু প্রশ্নটা ঠিক করে পড়ো, প্রশ্নের সলিউশন এমনিই হয়ে যাবে। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হচ্ছে, তার মানে 1 ঘন্টায় সে 5 সেকেন্ড স্লো হচ্ছে। রবিবার দুপুর 12টার সময় ঠিক করা হয়েছিল, আর সোমবার দুপুরে মানে সোমবার দুপুর 12টায়, তাই তো? তাহলে রবিবার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টার মধ্যে গ্যাপ কত? না 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় সে কতটা স্লো হবে? তাহলে 1 ঘন্টায় স্লো হয় সে 5 সেকেন্ড, তাহলে 24 ঘন্টায় কত স্লো হবে? না 24 × 5 সেকেন্ড, হ্যাঁ কি না? তাহলে 24 × 5 = 120 সেকেন্ড। আচ্ছা, 120 সেকেন্ড মানে 2 মিনিট না? বলবে হ্যাঁ, একদম ঠিক। তার মানে এই 24 ঘন্টায় সে 2 মিনিট স্লো হয়ে যাবে। তাহলে সোমবার দুপুর 12টার সময় সে কত সময় দেখাবে? না 12টা তো আর বেজে গেছে, কিন্তু সে স্লো হয়ে গেছে 2 মিনিট। তার মানে আলটিমেট 12 আওয়ার্স থেকে আরও 2 মিনিট আমায় কী করতে হবে? মাইনাস করতে হবে। তার মানে 11টা 58 শো করবে। কত? 11টা 58। এবার এটা AM না PM? আমার দুপুর বলেছে, 12টা ক্রস করলে তবে তো PM, 12টা তো ক্রস করেনি, তার মানে AM। এটা মাথায় রাখবে। তার মানে অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। খুব ভালো একটি প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। মাথায় বুদ্ধি একটু খাটালে এই ধরনের প্রশ্নের সমাধান এমনি হয়। কোনো রকম ফর্মুলা মাথায় রেখে মাথার জায়গা অকুপাই করার কোনো দরকার নেই। 93, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বলা হয়েছে 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, তিনটে রেশিও, এখানে ত্রিভুজের কোনো গল্প নেই। 7, 9 আর 12 তিনটে রেশিও আছে। এদের মধ্যে সব থেকে বড় টার্মকে 12, সব থেকে ছোটো টার্মকে 7। এদের ডিফারেন্স কত? 7 আর 12 ডিফারেন্স হচ্ছে 5। আর 5-এরই ভ্যালু বলা হয়েছে কত? 15 সেন্টিমিটার। তাই তো বলা হয়েছে। সব থেকে বড় বাহু ও সব থেকে ছোটো বাহু, মানে সব থেকে বড় সংখ্যা সব থেকে ছোটো সংখ্যার মধ্যে অন্তর 15 সেমি। তাহলে 12 আর 7-এর ডিফারেন্স কত? 5। তাহলে 5-এর ভ্যালু কত বলা আছে? 15 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য, মানে 12-র ভ্যালু নির্ণয় করতে হবে। 5-এর ভ্যালু 15 হলে 12-র ভ্যালু কত? তাহলে 5 থেকে 15 কী করে হয়? 3 গুণ করে। তাহলে 12কে 3 গুণ করে দাও, গল্প শেষ। 36 সেন্টিমিটার হয়ে গেল কারেক্ট আনসার, অপশান ডি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 94। 630টি জিনিস X, Y এবং Z এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে X Y এর থেকে 3 গুণ পাচ্ছে। খুব ভালো কথা। তার মানে এখানে আমি কী পেয়ে গেলাম? না X আর Y এর রেশিও কত? না X Y এর থেকে 3 গুণ পাচ্ছে, তার মানে 3:1। এবং Y Z এর থেকে 5 গুণ জিনিস পেলো। আচ্ছা, তাহলে Y Z এর থেকে আবার 5 গুণ জিনিস পাচ্ছে, তার মানে এখান থেকে আবার Y:Z পেয়ে যাচ্ছি। Y:Z কত? Y:Z কত? না Y Z এর থেকে 5 গুণ, তার মানে 5:1। নির্ণয় করতে হবে X কতগুলো জিনিস পেয়েছে। তার মানে আমাকে কী করতে হবে? না আমাকে X:Y:Z নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন। তাহলে যখনই দেখতে পাচ্ছি দুটো রেশিওর মধ্যে Y কমন, তাহলে Yকে সমান করব। তাহলে এখানেও Y 5 আছে, তাহলে এখানেও 5 করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করে দাও, একেও 5 দিয়ে গুণ করলে একেও 5 দিয়ে গুণ, তাহলে 5×3 15 হয়ে গেল X-এর ভ্যালু। Y এর ভ্যালু তখন 5, এখানেও 5, আর Z এর ভ্যালু তখন হচ্ছে 1। তাহলে 15 আর 5-এ কত? 20 + 1 21। টোটাল 21টা সংখ্যা, আমার 21টা জিনিস পেলাম, কিন্তু অঙ্কে বলা হয়েছে 630টি। তাহলে 21×3 = 63 হয়, তার মানে 30 গুণ আছে এখানে। নির্ণয় করতে হবে কি? না X কতগুলো জিনিস পেয়েছে, মানে 15-র ভ্যালু। তাহলে 15কে 30 গুণ করে দাও, কত হবে? 450। তাহলে X 450টি জিনিস পেয়েছে, অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যা 3/5 অংশের সাথে সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত। একটু আগেই দেখেছি, এই ধরনের প্রশ্নের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। একটি সংখ্যা, কোনো একটা সংখ্যা সাপোজ তার 60% মানে ধরলাম সংখ্যাটা ধরলাম n, এর 60% মানে 60/100। আর আমরা যদি একটু বুদ্ধিমান হই, যদি আমার ক্লাস তোমরা প্রথম থেকে দেখো, তাহলে 20% সমান 1/5, তাহলে 60% হবে 3/5। ব্যাস, ঠিক আছে। তাহলে n-এর 3/5 আর অপর সংখ্যাটার 3/5 অংশের সাথে সমান। তাহলে এই যে দেখো, আমি যখনই 3/5 এর বার করে ফেললাম যে এখানে গল্পটা 3/5 আছে, আর তারপরের সংখ্যাটাও 3/5 অংশের সঙ্গে সমান বলা হয়েছে, তাহলে দুটো রেশিও এখানে সেম, 3/5 এখানেও 3/5। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যা কী হবে? ইকুয়াল হবে। তার মানে ধরো এখানে n না ধরে এখানে m ধরো, আরও ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে। তাহলে অপর সংখ্যাটা ধরে যদি n হয়, তাহলে তারও 3/5 অংশের সঙ্গে সমান। তার মানে 3/5 তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে m:n কত পড়বে? 1:1। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে যখনই তুমি 60%কে
ট্রান্সফার করলে ফ্র্যাকশানে, তখনই তোমার প্রশ্নের আনসার হয়ে গেল। এই এত কিছু লেখার আর কোনো প্রয়োজন নেই যে এমের 3/5 অংশ ইজিক্যাল টু এনের 3/5 অংশ, এর মানে m:n কত, 1:1। গল্প শেষ। 96, একটি দ্রব্য 1864 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয় সেই একই পরিমাণ লোকসান হয় যদি দ্রব্যটির 1490 টাকায় বিক্রি করা হয়। এই প্রশ্নটার সেকেন্ডে আনসার হচ্ছে যে লাভ আর লোকসান ইকুয়াল, লাভ যত হয়েছে ততই লোকসান হয়েছে, তাহলে লাভ অথবা লোকসানের ভ্যালু কত হবে, লাভ অথবা লোকসানের ভ্যালু কত হবে না 1864 1490কে বিয়োগ করে দেবো, 1864 মাইনাস 1490/2, গল্প শেষ। ঠিক আছে, করলে কত হচ্ছে গো, দেখো এখানে 1864 থেকে যে 1490 বিয়োগ করি, এখানে 4, 9 থেকে 16 7 দিলে 4 থেকে 5 থেকে 8 3 374/2, তার মানে 2 18 36 আর হচ্ছে 2 7 14 187 টাকা। তার মানে 187 টাকাতে কী হচ্ছে, লোকসান হচ্ছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এবার ক্রয় মূল্য বের করার জন্য তুমি কি করতে পারো, দেখো 1864 টাকায় বিক্রি করলে 187 টাকা লাভ হয়েছে, তাহলে 1864 থেকে 187 বিয়োগ করতে পারো, অথবা 1490-এর সঙ্গে 187 যোগ করতে পারো। কারণ কি, যখন 1490 টাকায় বিক্রি করছে তখন 187 টাকা লোকসান হচ্ছে, আর লোকসানের সঙ্গে বিক্রয় মূল্য যোগ করলে তবে ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে আমি যোগটাই করি, তাহলে আলটিমেট 1490 প্লাস 187 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে কত, 7, 8, 9, 17 মানে 77 হবে লাস্টে, একমাত্র এখানেই আছে অপশানে। যোগ করে দিতে পারো বাকিরা, কারণ কত হচ্ছে 6, এখানে 1, 1677। তাহলে বোঝা গেল। তাহলে যখনই দেখবো যে লাভ আর লোকসান ইকুয়াল, তখনই মনে রাখবো যে লাভ বা লোকসানের ভ্যালু কি না দুটো সরি গাইস, দুটি বিক্রয় মূল্যের ডিফারেন্স বাই 2। এটা হবে প্রশ্নের সঠিক সমাধান এবং এই অ্যাপ্রোচই তোমরা ফলো করবে। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 97। যদি দুটি ডাইস একসাথে চালা হয় তাহলে কতগুলো বিভিন্ন উপায়ে তাদের ফলাফলের যোগফল 8 হবে। আচ্ছা, ডাইসের গল্প ছাড়ো, এখানে এই প্রশ্নটা যদি কেউ ভাবে যেখানে কোনো পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটির গল্প বলা হয়েছে, সে ভুল করবে। ঠিক আছে, একটু মাথায় বুদ্ধি খাটাও, ডাইস ছাড়ো, তুমি বলো যে দুটো সংখ্যার যোগফল 8, এটা কী কী উপায় হতে পারে? তোমরা দুটো সংখ্যার যোগফল 8 এরকম হতে পারে, 1 + 7 যোগ করে 8, অর 7 + 1 যোগ করে 8। ঠিক আছে, তারপর কি না 2 + 6 যোগ করে 8, অর 6 + 2 যোগ করে 8, দাদা 3 + 5 যোগ করে 8, অথবা 5 + 3 যোগ করে 8, আর কি দাদা 4 + 4 যোগ করে 8। আর 4 আর 4 দুটোই কি একই নাম্বার, তাই অর 4 + 4 লেখার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে এই এতগুলো সম্ভাবনা হতে পারে দুটো সংখ্যার যোগফল 8। তোমরা দাদা আর একটা সম্ভাবনা হতে পারে, সেটা হচ্ছে 0 + 8 = 8, অথবা 8 + 0 = 8। তাহলে এতগুলো সম্ভাবনা হতে পারে। কিন্তু এবার যখনই ডাইসে চলে এলাম, মানে লুডোর ছক্কা, সেখানে বলো যে লুডোর ছক্কায় আলটিমেট কী থাকে না 1 থেকে 6 অবধি সংখ্যা থাকে, 1 থেকে 6 অবধি সংখ্যা থাকে। তাহলে এখানে কি 0 পাবো না, তার মানে প্রথম সম্ভাবনা এখানে কী হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। 1 থেকে 6-এর মধ্যে 7 কোথায় আসছে, তার মানে 7ও ডাইসে পাবো না, তার মানে এই সম্ভাবনাও কী হয়ে গেল, গায়েব হয়ে গেল। পড়ে থাকলো এই কটা ভদ্রলোক, তার মানে দেখো 2 আর 6 পাবো ডাইসে, তার মানে 6 2 অবশ্যই পাবো, 3 5 পাবো, তার মানে 5 3 অবশ্যই পাবো, আর 4 আর 4 তো পাবোই। তার মানে অবশ্যই এই 5টা সম্ভাবনা, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এই 5টা সম্ভাবনা হতে পারে যে দুটো ডাইসের কি না যোগফল 8 হবে, মনে থাকবে। তার মানে অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, দুটো সংখ্যার গসাগু 13 এবং তাদের অনুপাত 5:7, সংখ্যা দুটো নির্ণয় করো। অনেকবার বলেছি যে অনুপাতের দুটো টার্মের সঙ্গে গসাগু গুণ করলে তবেই আমরা কি পাই, নাম্বার পাই। তাহলে 5:7-এর 5-এর সঙ্গে 13 গুণ করলে 65, 7-এর সঙ্গে 13 গুণ করলে কত, 91। তার মানে অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। আর কি দেখতে পারি,
না অপশান থেকে দেখতে পারি এদের মধ্যে কাদের গসাগু 13, তাহলে দেখতে পাচ্ছি 25 35-এর গসাগু 13 নয়, 35 49-এর গসাগু 13 নয়, আর 15 21-এর গসাগু 13 নয়, একমাত্র 65 91। তাহলে সেখানেও সেইভাবেও যদি দেখো অপশান থেকে, তাহলে এই প্রশ্নের সমাধান সেকেন্ডে হবে, কোনো রকম কিছু হাত লাগানোর দরকার নেই, পেন পেপার টাচ করার প্রয়োজন নেই। একটি ট্রেনের গতিবেগ বলা হয়েছে 80 কিমি/ঘন্টা। যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে একটি 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে এই যে লাইনটি একটি গাছকে অতিক্রম করছে, ট্রেন যখন গাছকে অতিক্রম করে সে কী অতিক্রম করে? নিজের দৈর্ঘ্য। তাহলে তার দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম না 80 কিমি/ঘন্টা আছে। তাহলে এখানে সেকেন্ডের গল্প আছে বাবা, আবার সেকেন্ডের গল্প আছে। তাহলে কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ড ট্রান্সফার করি, তাহলে 80 ইন্টু কি 5-18, এটা হচ্ছে কি না কিলোমিটার/ঘন্টাকে আমি মিটার/সেকেন্ড ট্রান্সফার করলাম ইন্টু 4.5, দ্যাটস ইট। আর 4.5 যদি কেউ বুদ্ধিমান হয় সে 4.5 না লিখে সে লিখবে 9/2, তাহলে তো 4.5 হয়, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 9 2 18, 2 2 4 4, এখানে 20 বাজাচ্ছে, তাহলে 20 5 কত 100। তারপর ট্রেনটির লেন্থ কত হয়ে গেল না 100 কি না মিটার। এবার কি বলা হলো না এই ট্রেনটি 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করছে, আর ট্রেন যখন স্টেশন অতিক্রম করবে তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস স্টেশনের দৈর্ঘ্য অতিক্রম করবে, কিন্তু স্পিড তো তার সেমই থাকবে। তাহলে কত সময় লাগবে? স্পিড কত ছিল? এই 80 কিমি/ঘন্টা না, তাহলে তাকে 80 কিমি/ঘন্টাকে আমি কী করতে হবে? 5 দিয়ে গুণ করে নিতে হবে, এটা মাথায় থাকে জানো, এটা কিন্তু চেঞ্জ করলে হবে না। তাহলে আলটিমেট 100 + 200, এটাই টাইম। 100 + 200 300, আর এই 18 উপরে চলে গেলে গুণ করে দাও 18, 300 × 18, আর নিচে পড়ে রইল কত 80 × 5। ঠিক আছে, এবার কত হচ্ছে দেখতে পাচ্ছি এখানে 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে হচ্ছে কত 60, 20 দিয়ে 3, আর এখানে হচ্ছে 20 4 80, তারপরে 2 9 18, 2 2 4, তারপরে 9 3 27/2, মানে 13.5 সেকেন্ড আমার সময় লাগছে, 13.5 সেকেন্ড, অপশান এ। কোশ্চেন নাম্বার 100 বলেছে 0, 2 এবং 4 দিয়ে তৈরি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? আচ্ছা বলো 0, 2 আর 4 এদের দিয়ে বৃহত্তম সংখ্যা কী হতে পারে? বৃহত্তম সংখ্যা বলতে আগে 4 বসাবো, তারপর 2, তারপর 0, এই হচ্ছে বৃহত্তম সংখ্যা। ওকে, ক্ষুদ্রতম সংখ্যা কী হতে পারে দাদা? 0, 2 আর 4, না এটা কিন্তু রং হয়ে গেল। যখনই 0 প্রথমে বসালাম এটার 3 অঙ্কের সংখ্যা থাকলো না, 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কখনোই এটা করা যাবে না, এটা অনেকেই করে এবং এটা ভুল কিন্তু। তার মনে রাখবো কি, যখনই ক্ষুদ্রতম সংখ্যা 2 অঙ্কের নির্ণয় করবো তখন আমার 0কে মধ্যখানে নিয়ে যেতে হবে, তার মানে 2 0 4। ওকে, তাহলে এই হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে যোগফল কত? 4 2 আর 6, গড় নির্ণয় করলে /2, তার মানে কত হচ্ছে 2 3 6, 2 12 24, 312, অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল 100 অবধি প্রশ্নের সমাধান। ওকে, তাহলে 100টা প্রশ্ন আমরা কভার করে ফেলেছি। আমি বলেছি টপ 500 প্রশ্নের সলভ করাবো, এরপরে আরও ক্রমশ প্রশ্ন কিন্তু কঠিনের দিকে যাবে, সব রকম প্রশ্নের সলিউশন করাবো। করার পরে তোমরা পরীক্ষা লেগে তোমাদের আশা করবো আর কোনো অসুবিধা হবে না। চ্যানেলটিকে ফলো করে রাখো, প্রত্যেকটি ভিডিও একদম প্রথম থেকে শেষ অবধি দেখো। আগে কিন্তু তোমরা অঙ্কগুলো ট্রাই করার, তারপরে কিন্তু নিজে অঙ্ক করার পরে যদি না হয় তখন আমার প্রসেস দেখো, আর হলেও আমার প্রসেস দেখো, কারণ হতে পারে তুমি যে প্রসেসটা করছো সেটা হচ্ছে না লেন্দি। ওকে, চলো টাটা, গুড নাইট, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।